সাপে ছুঁচো গেলার অবস্থা হয়েছে বিজেপির। বিজেপির সরকার পড়ে যেতে চলেছে। বিজেপি সরকার পড়ার সম্ভাবনাই বা কতটা? বিজেপি সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো ম্যাজিকই কাজ করছে না। আদি নব্যের দ্বন্দ্বে ভুগতে হচ্ছে গোটা বিজেপিকে। বিজেপি কি আদতে 2029-এ আবারও ক্ষমতায় আসতে পারবে, নাকি আগামী 4 বছর বিজেপির সরকার চালানোটা বেশ কঠিন হয়ে উঠবে? ইত্যাদি প্রশ্নগুলো নিয়েই আজকের আমাদের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিজেপির সাপে ছুঁচো গেলার মতো অবস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো ম্যাজিকই কাজ করছে না গোটা দেশ জুড়ে। বিজেপির সরকার পড়ে যেতে চলেছে, এমন বহু প্রশ্ন ডানা বাঁধছে এই দেশের রাজনীতিতে। আর তার সঙ্গেই বাংলার রাজনীতিতেও এই প্রশ্নগুলোই কিন্তু ডানা বাঁধছে। একেবারে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি সরকার পড়ে যেতেও পারে, কিছুটা হলেও সম্ভাবনা দেখা দিচ্ছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ম্যাজিকই দেখাতে যাচ্ছে না কেন, অর্থাৎ রুমাল দিয়ে বেড়াল বার করার চেষ্টা যতই করছে না কেন, ততই যেন আরো ফিকে হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বাংলার শুভেন্দু অধিকারী দুইজনেই বিজেপির, আর দুইজনেরই যে কর্মসূচি বা যে টার্গেট নিয়ে নামছে তা পূরণ করতে আর পারছে না। অর্থাৎ ধরাশায়ী হতে হচ্ছে গোটা বিজেপিকে। বিজেপি কিছুতেই পাশ আর করতে পারছে না, বারংবার বিজেপি ফেল করছে। বিজেপির শরীরে হয়তো এবার পতন ঢুকেছে, অর্থাৎ পতনের একটা যে রোগ, সেই পতনের রোগ ঢুকেছে। ক্ষয় শুরু হয়েছে বিজেপির। যেমন কংগ্রেসের ক্ষয় শুরু হয়েছিল রাজীব গান্ধীর 404, সেই সময় থেকে বামফ্রন্টের ক্ষয় শুরু হয়েছিল 2006-এ 235 দিয়ে, আর 2011-র পর থেকে বামফ্রন্ট কার্যত বর্তমানে একেবারে মরীচিকায় পরিণত হয়েছে। তারা যত এগোচ্ছে তাদের মনে হচ্ছে জল দেখতে পাচ্ছে, কিন্তু আদতে সেটা যে মরীচিকা তারা সেটা বুঝতে পারছে না। আবার বিজেপির পতনটা কোথা থেকে শুরু হয়েছিল না, 2019 সালে 303 বিজেপি তখনই চূড়াটা দেখে নিয়েছিল। তারপর থেকে 2024-এ আর চূড়া দেখা হলো না। কার্যত চূড়া থেকে আস্তে আস্তে এবার পড়ে যেতে হচ্ছে এই বিজেপিকে। তাই এই যে পড়ে যাওয়ার চিত্রটাকেই অনেকে মনে করছেন যে বিজেপি সরকার তবে এবার পড়ে যেতে পারে। বিজেপি সরকার কেন্দ্রে আর নাও থাকতে পারে, কারণ $5 মিলিয়ন একটা বাওয়াল চলছে প্রধানমন্ত্রী এবং আদানি। এই বুঝি আদানি গেল, এই বুঝি নরেন্দ্র মোদী গেল, এই নিয়ে একটা কিন্তু প্রশ্ন বারবার উঠছে। আর তার সঙ্গেই বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে চলছে শীতের সার্কাস। কারা করছে না, শীতের সার্কাস করছে কংগ্রেস সহ এই যে জোট সরকার, জোট যে বেঁধেছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে, সেই জোট। অর্থাৎ সব মিলিয়ে শীতকালে একটা শীতের সার্কাসও কিন্তু দেখতে পাচ্ছে গোটা দেশের মানুষ। তবে কি সত্যি এবার এই যে বিজেপি সরকার রয়েছে, এই বিজেপি সরকার কি এবার পড়ে যেতে চলেছে? মানে বিজেপি সরকার কি আর কেন্দ্রে থাকতে পারবে না? কেন পড়ে যেতে পারে, এটাই আপনাদের মনে প্রশ্ন জাগছে। আর এর কারণগুলোই আমরা আজ আপনাদেরকে বলবো। এক হচ্ছে অসম বিকাশ। বিজেপির যে একেবারে যে রাজত্বটা রয়েছে সেটা একেবারে অসম বলা চলে। কারণ বাংলা, বিহার এই রাজ্যগুলোতে বিজেপি কখনোই একা ক্ষমতায় আসতে পারবে না। তাদেরকে ক্ষমতায় আসতে গেলে কোনো না কোনো জোটের সাহায্য নিতেই হবে। আবার উত্তরপ্রদেশ, রাজস্থান এই সব জায়গায় বিজেপির ঘাঁটিটা বেশ পোক্ত। তবে এই যে একেবারে চন্দ্রবাবু নাইডুর এলাকা অর্থাৎ রাজ্য, এছাড়া বামফ্রন্টের যেখানে সরকার রয়েছে সেগুলো কিন্তু
হাতের বাইরে এই বিজেপির, অর্থাৎ এগুলোতে কিন্তু ক্ষমতাটা নেই। এবার আসা যাক যে উত্তর পূর্বের মানে উত্তর যে পূর্বাঞ্চল যেটা আছে তার কথায়, কারণ উত্তর পূর্বাঞ্চলের অনেকগুলি রাজ্যতেই বিজেপির ক্ষমতা আছে, কিন্তু উত্তর পূর্বাঞ্চল এই রাজ্যগুলি দিল্লিমুখী রাজ্য, অর্থাৎ দিল্লিতে যে সরকার থাকবে, অর্থাৎ কেন্দ্রে যে সরকার থাকবে সেই সরকারের দিকেই পাল্লা ভারী করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো যদি কেন্দ্রের দিকেই ভারী করে, তাহলে যদি বিজেপি সরে যায় তবে কার দিকে পাল্লাটা তখন ভারী হবে সেটা বেশ বুঝতে পারছেন। আর মহারাষ্ট্রের কথা, সেটা তো আরো অবাক করা ব্যাপার, কারণ শিন্ডে আর অজিত পাওয়ার যদি দুজনে হাত তুলে নেয় তাহলে সেখান থেকেও খুঁটিটা উঠে গেল। মানে বিজেপি এখন সকলের কাঁধে করে যাচ্ছে। কেউ যদি কাঁধ থেকে বাঁশটা নামিয়ে দেয় বা কাঁধ থেকে একটা ঠ্যাং নামিয়ে দেয় তাহলেই যাওয়ার পালা একেবারে বিজেপি। মানে পতনের সময় আমরা দেখি যেমন মানুষ মরে গেলে জন্মিলে মরিতে হবে, জন্মালে বলো হরি হরি বল, রাম নাম সত্য হে, বা যে যে ধর্মেরই হোক না কেন সেটা শুনতে হবে। তেমন বিজেপির জন্ম হয়েছে, বিজেপির পতনও ঘটবে, তবে পতনটা কিন্তু তাড়াতাড়ি ঘটতে চলেছে বলে অনুমান করছে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। এবার আসা যাক আদি নব্য দ্বন্দ্বের কথায়। আদি নব্য দ্বন্দ্ব বিজেপিতে এটা যেন এখন কালচার হয়ে গেছে, সংস্কৃতি, বিজেপির সংস্কৃতিতে যেন পরিণত হয়েছে আদি নব্য দ্বন্দ্ব। শুধু দেশের ইতিহাসে নয়, দেশ সহ বাংলার ইতিহাসে মানে বিজেপির রাজনীতির ইতিহাসেও কিন্তু আদি নব্য দ্বন্দ্ব শুরু হয়েছে। বাংলায় দেখা যাচ্ছে শুভেন্দু অর্থাৎ কাঁথির খোকাবাবুর সঙ্গে দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানির লড়াই। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তার সঙ্গে কাঁথির এই শুভেন্দু অধিকারী অর্থাৎ কাঁথির খোকাবাবুর একটা লড়াই চলছে। কে কত বেশি পয়েন্ট পাবে তার লড়াইয়ে মেতে উঠেছে এই দুইজন। আর তার মাঝখানেই রয়েছে আর এক কোম্পানি, সুকান্ত মজুমদার কোম্পানি। এই তিনজনের যেন লড়াই চলছে। অর্থাৎ যে শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলে থাকাকালীন রাজ্যের পুলিশকে দিয়ে বিজেপির বহু কর্মীর উপর অত্যাচার করিয়েছেন, একসময় তৃণমূলে থাকাকালীন বলেছিলেন বিজেপি হাটাও মোদি হাটাও, আর সেই শুভেন্দু অধিকারী এখন বাংলার বিজেপিতে এসে নিজেকে প্রধান নেতা হিসেবে পরিচিতি দিতে চাইছে। সেখানে তো যারা প্রথম থেকে বিজেপির আইডিওলজিতে বিশ্বাসী, বিজেপি দল করে যাচ্ছে বহু ঘাত প্রতিঘাত সহ্য করেও, তারা কোথাও গিয়ে অবহেলিত হচ্ছে। অর্থাৎ আদি নব্যের দ্বন্দ্ব কিন্তু বেশ শুরু হয়েছে। তার সঙ্গে যে রাজ্যগুলো বিজেপিকে প্রথম থেকে সিট দিয়ে আসছে সেখানে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য প্যাকেজ দিতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। কি আর করা যাবে, হাতি কাদায় পড়েছে, তাই এবার কার্যত চামচিকেতেও লাথি মারছে, এমনটাই অবস্থা কিন্তু একেবারে হয়ে গেছে বিজেপির বলা চলে। তাই আদি নব্যের দ্বন্দ্ব কিন্তু ইতিমধ্যেই চলছে দেশের গোটা রাজনীতিতে, অর্থাৎ বিজেপির রাজনীতিতে। এবার আসা যাক 3 নম্বর পয়েন্টে, হু আফটার মোদিজি। মোদিজির পর কে আসবে, অর্থাৎ বিজেপিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন রয়েছেন। এবার 2029 যখন লোকসভা নির্বাচন আসবে তখন প্রধানমন্ত্রী 78 বছরের বৃদ্ধ হবেন, সেটা সংঘও ভালো করে জানেন, আবার বিজেপিও ভালো করে জানেন, নরেন্দ্র মোদীও ভালো করে জানেন। তবে তারপর অনেকে মনে করছে অমিত শাহ হয়তো প্রধানমন্ত্রী হবে, কিন্তু অমিত শাহ নিজেই বিপদে পড়েছিলেন 3 বার, আর তাকে তোলার জন্য নামতে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার এই প্রধানমন্ত্রী জানেন দেশের হাল হাকিকত, সেদিক থেকে আবার একজন প্রতিষ্ঠা করতে চাইছেন নিজেকে প্রধানমন্ত্রীর পদে, কে? উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। তিনি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন এবার নিজেকে কি হিসাবে, না প্রধানমন্ত্রী পদে থাকবেন তিনি। তিনি নিজেকে হিন্দুদের হৃদয় সম্রাট হিসেবেও পরিচিত করাতে চলেছে। আবার অন্যদিকে জেপি নাড্ডার কথা অনেকে ভাবছেন, তবে জেপি নাড্ডার এমন পরিস্থিতি যে কর্পোরেশন ভোটেও প্রার্থী তালিকা ঘোষণা করতে গেলে অমিত শাহ কিংবা প্রধানমন্ত্রীর অনুমতি প্রয়োজন। মানে নিজেও ঘোষণা করতে পারবে না বা ঠিকও করতে পারবে না, এমন অবস্থায় তাকে বেঁধে রাখা হয়েছে।
চতুর্থ পয়েন্ট আসি ব্রাহ্মণবাদী চিন্তা ভাবনা, অর্থাৎ বিজেপি যে হিন্দুত্বের একটা চিন্তা ভাবনা করে চলেছে সেই জনগণনা, জাতি যদি অনুযায়ী জনগণনা হয় তবে প্রধানমন্ত্রীর দল অর্থাৎ বিজেপি কিন্তু আরো কাদায় পড়বে, একেবারে সাপে ছুঁচো গেলার অবস্থা, না পারবে ফেলতে না পারবে ঘিরতে, সেই অবস্থা হয়ে যাবে। কারণ তারা আবার তাদের মতন দাবি দাওয়া চাইবে, সেগুলো পূরণ করা কিন্তু এই যে পূরণ করতে গেলেই প্রধানমন্ত্রীকে সমস্যার মধ্যে পড়তে হবে। তৃতীয়ত ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড যদি চালু করেন তাহলে সরকার বলতে গেলে একেবারেই পড়ে যাবে। ওয়াকআপ বিল এনেও তাকে পিছিয়ে দিতে হলো, এক দেশ এক ভোট সেটাকেও পেছাতে হলো। এবার ইউনিফর্ম সিভিল কোড এটাকেও কিন্তু ঠিকভাবে আনা যাবে না, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি 315টা বা 320টা আসন পেতেন তাহলে তারা তাদের নিজেদের মতন এজেন্ডা করতে পারতেন, নিজেদের মতন চালাতে পারতেন, কিন্তু তাদেরকে ভর দিতে হয়েছে, ভর পায়া নিতে হয়েছে। আমি যে চেয়ারে বসে আছি, পায়া না থাকলে আমি যেমন পড়ে যাব, প্রধানমন্ত্রীও তেমন দুটি পায়া ব্যবহার করছেন। নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুকে পায়া হিসেবে ব্যবহার করছেন। তো এরা যেহেতু আছে তাই নিজে থেকে সব সিদ্ধান্ত নিতে পারবেন না এবং নিজের পছন্দ মতন কিছু আনতে গেলেও সমস্যার সম্মুখীন হতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, অর্থাৎ গোটা বিজেপিকে। জেডিইউ ভাঙতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ নীতিশ কুমার ইতিমধ্যেই রাজ্যপাল নিয়োগ নিয়ে ল্যাজে গোবরে খেলাচ্ছে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর দল অর্থাৎ বিজেপি চাইছে জেডিইউ কে ভাঙতে, কিন্তু জেডিইউ যদি ভাঙে তবে তো নীতিশ কুমার বিজেপি থেকে চলে যাবে, শুভেন্দু অধিকারীর মতন কুকুর বদলাবে তখন নীতিশ কুমার। তখন কিন্তু বিজেপির এই যে কেন্দ্রে থাকাটা বেশ চাপের হয়ে যাবে। এছাড়া লাস্ট যে নীতিটা বিদেশ নীতি, বিদেশ নীতি এদিকেই একদিকে শেখ হাসিনা রয়েছে, না পারছে ফেলতে না পারছে গিলতে, সেই একই অবস্থা। তার সঙ্গে বিদেশ নীতিতে সেভাবে কিন্তু কাজ করতে পারছেন না নরেন্দ্র মোদী, অর্থাৎ সব দিক থেকে ব্যর্থ। বিদেশ নীতি, আদিনব্যের দ্বন্দ্ব, জেডিইউ ভাঙা অর্থাৎ নীতিশ কুমার যে কোনো সময় দল বদলাতে পারে, এছাড়া ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা, হু আফটার মোদিজি, আদিনব্য দ্বন্দ্ব, অসম বিকাশ, সব মিলিয়ে হাতি এবার কাদায় পড়েছে। কিভাবে হাতি কাদা থেকে উঠবে এটাই বড় প্রশ্ন, এবং সেই জন্যই কথা উঠছে যে বিজেপির সরকার কি এবার পড়তে চলেছে। এটাই বলে আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি। রয়্যাল বাংলা স্টুডিও থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।